ইংরেজিতে ইকুইলিব্রিয়াম কথাটার ঠিক কোনো প্রতিশব্দ হয় কিনা জানি না, তবে বাংলা বলতে হয়তো বোঝায় ভারসাম্য, কিন্তু এই ভারসাম্য শব্দটার অর্থ দুটো দিকের ভারের মধ্যে সমতা বজায় রাখা, তাই তো? তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম একেবারে স্যাচুরেশন পয়েন্ট, যেখানে এক তিল বেশিও নেই, এক তিল কমও নেই। অতিরিক্ত কোনো কিছুই তো ভারী করে তোলে, তাই না? আর যেখানে কোনো বাড়তি কিছু নেই, সেখানে আর তার ভারী বা কিসের? কবিতার নামটা যখন নিজেই একটা দর্শন হয়ে ওঠে, তখন সেই কবিতা যে কতখানি সার্থক সেটা আর বলার অপেক্ষা রাখে না, বলুন। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার নামটিই কিন্তু সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, একটা অদ্ভুত অনাসক্ত নিরপেক্ষ অবস্থা। জীবন কখনো এমন এক পর্যায়ে পৌঁছে যায় তো বলুন, জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলোই যেন বুদবুদ হয়ে কোথায় যেন তলিয়ে যায়, আর চূড়ান্ত সেই বিন্দুতে পৌঁছে পাওয়ার না পাওয়ার স্যাচুরেশনে পৌঁছে যায় জীবন তখন হঠাৎ করেই। তখন ওই যে জয় পরাজয় বলে আলাদা করে কিছু থাকে না। জীবনের দৈনিক যাপনগুলো ফেলে যতটা ওপরে ওঠা যায়, ততই এই নির্লিপ্ততাকে আসলে টাচ করা যায়। ওই যে কবি তো নিজেই বলেছেন, পাহাড় চূড়ো সৃষ্টির উচ্চতম সেই বিন্দুতে, যেখান থেকে নিচেটাও সেই বিন্দুই মনে হয়। আসুন সেইখানে পৌঁছে একবার সুনীল গাঙ্গুলির বলা শব্দগুলো উচ্চারণ করে দেখি, তারপরে অনুভব করার পালা শুরু হোক। হ্যাঁ, একদম প্রথমে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই আশ্চর্য কবিতা জয়ী নই পরাজিত নই। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি। এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টনটন করে ওঠে। হালকা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে। আদিগন্ত প্রান্তর ও টুকরো ছড়ানো টিলার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া। অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ। কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফণিমনসার ছোপে। নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর। এই যে মুহূর্ত, এই যে দাঁড়িয়ে থাকা, এর কোনো অর্থ নেই। ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ। কমলার কোয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে। পোলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত। বাবলা গাছের শুকনো কাঁটাও দাবি করছে প্রকৃতির প্রতিনিধিত্ব। সব দৃশ্যই এমন নিরপেক্ষ। আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি এমনই একজন মানুষ। পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস। এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত। সত্যি এই নির্জনতাই জীবনের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। নির্জন না হলে আমরা নিজের মুখোমুখি দাঁড়াবো কি করে বলুন? আর নিজের মুখোমুখি দাঁড়াতেই যদি না পারলাম, তাহলে নিজেকে চিনব কি করে? সেই পাহাড় চূড়োর কথাতেই আবারও ফিরে আসছেন কবি, যেখানে একার বাইরে, নিজের বাইরে আর কেউ নেই। অনন্ত প্রবাহের বিনিময়ে একটা শান্ত স্থৈর্যে পৌঁছতে চাইছেন কবি। নদীর বিনিময়ে পাহাড় চাইছেন তিনি, যে বিন্দুতে সমস্ত অহংকার ফেলে একেবারে একলা হয়ে দাঁড়াতে পারবেন তিনি, যেখানে অহংকারও আসলে থাকে না। এবার সেই কবিতাটি চলুন শোনাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি।
পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আজ এখানেই থামবো। যাবার আগে বলি, আমাদের এই নটার কবিতা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা। কাব্যে কব্যে চমচমাট।